আমি তোমাদের প্রিয় তুষার স্যার। আজকে ক্লাসটা একটু দেরি হয়ে গেল, রাত্রি 8টার যে আমাদের ক্লাসটা ছিল। আমাদের যে ক্লাসটা চলছিল সেটা হলো আমাদের আপকামিং যে ডাব্লিউবি বা কেবি এক্সামটা আমাদের রয়েছে, বা আমাদের অন্যান্য যে সকল এক্সামগুলো রয়েছে সেক্ষেত্রে আমাদের সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের মক টেস্ট, যেটা আমরা আলোচনা করছি হিস্ট্রি থেকে। ফার্স্ট হিস্ট্রি থেকে মক টেস্ট কভার করার পরে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা সাবজেক্ট ওয়াইজও কিন্তু বিভিন্ন মক টেস্টগুলো কভার করবো। এবং এই মক টেস্টগুলো কিন্তু ভীষণ জরুরি, ততটাই জরুরি যেটা সন্ধ্যা 6টায় জাকির স্যার তোমাদের ক্লাস করাচ্ছে স্ট্যাটিক জিকে। রিজনিং এর ক্লাস করাচ্ছিল না সকালবেলা, আমার অঙ্কের ক্লাসটা মাঝখানে একটু গ্যাপ পড়ে গেল, অসুবিধার কিচ্ছু ব্যাপার নেই, ক্লাসগুলো আমি ঠিক কমপ্লিট করে দেবো তোমার পরীক্ষার আগে। কারণ পরীক্ষা এখনো অনেকটাই দেরি আছে, ঠিক আছে? পরীক্ষা এখন অনেকটা দেরি আছে, তো তোমাদেরকে আমি কনফার্ম বলছি। তো প্রিপারেশনের জন্য তোমরা সকলেই সময় পাবে। যারা মনে করছে এখন ভর্তি হয়ে নতুন করে প্রিপারেশন নেবে, তারাও কিন্তু আরামসে প্রিপারেশন নিতে পারবে, কোনো চিন্তার কারণ নেই। তো এখন আমরা সেই এক্সামগুলোকে টার্গেট নিয়ে এখন আমরা শুরু করব আজকের প্রথম প্রশ্নটি নিয়ে। প্রতিদিনের 30খানা মক টেস্ট, এটা আমাদের আজকে এখন ক্লাস চলছে আমাদের হিস্ট্রি, তার উপরে। ওকে ওকে তো আমাদের আজকের যে প্রথম প্রশ্নটা কি রয়েছে, প্রথম প্রশ্নটা দেখে নাও। বলেছে কে অমিত্রা খাত নামে পরিচিত ছিলেন? তোমাদেরকে আমি এইটুকু বলতে পারি, এই যে অমিত্রা খাত উপাধি বলো, কুনিক উপাধি বলো, শ্রেণিক উপাধি বলো, এই ধরনের উপাধির উপরে একটা প্রশ্ন পাওয়ার 99% তোমাদের সম্ভাবনা রয়েছে আপকামিং এক্সামে। তো অবশ্যই তোমরা কিন্তু এই উপাধিগুলো একটাও বাদ দিও না। অপশন রয়েছে আমাদের বিম্বিসার, বিন্দুসার, অশোক না কালাশোক, ঠিক আছে? তো আমাদের এই যে প্রথম প্রশ্ন রয়েছে, 31 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, তার সবার আগে উত্তরটা কি হবে আমি যতক্ষণে আলোচনা করব ততক্ষণে কিন্তু তোমরা সেই ইয়েটা কিন্তু করবে অবশ্যই। তোমরা সেটা উত্তরটা দেওয়ার চেষ্টা করবে, মানে আমি একটু আলোচনা অবশ্যই করবো প্রত্যেকটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে যদি বলা হয় অশোক সম্পর্কে, আমরা এর আগের দিনের ক্লাসে অবশ্যই আলোচনা করে দিয়েছিলাম। অশোক সম্পর্কে যদি আমি এটা আলোচনা করি, তাহলে আমি এটার প্লেলিস্ট তোমাদেরকে দিয়ে দেবো। প্রথমেই থাকবে এই প্লেলিস্টটা, যে আমাদের মক টেস্টের যে প্লেলিস্টটা চলছে, এটা নতুন প্লেলিস্ট তৈরি করা হয়নি, এর আগে আমাদের ক্লাসের প্লেলিস্ট ছিল, বাট শুধু মকের প্লেলিস্টটা নেই, সেই প্লেলিস্ট দিয়ে দেবো, তো পরপর এগুলো দেখে নিতে পারবে। তো আমাদের মৌর্য যদি সাম্রাজ্য বলা হয়, মৌর্য সাম্রাজ্যের মানে শ্রেষ্ঠ যিনি রাজা ছিলেন সেটা ছিলেন আমাদের সম্রাট অশোক, ঠিক আছে? আচ্ছা, এই অশোক কালাশোক নামে মানে পরিচিত ছিল যখন তিনি মানে যুদ্ধ করতেন। পরবর্তীকালে তো বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করবার পরে তিনি ধর্মাশোক নামে হয়ে যায়। তারপর তার আগে তিনি চণ্ডাশোক নামে পরিচিত ছিল যখন কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। অর্থাৎ এক কথা যদি বলা হয় 261 BC আগে যদি বলা হয়, তাহলে তাকে চণ্ডাশোক, এবং তার ঠিক পরে তিনি ধর্মাশোকে রূপান্তরিত হয়েছিলেন, এবং দেবনাং প্রিয় নামেও তিনি পরিচিত ছিলেন। কালাশোক সম্পর্কে খুব একটা বেশি প্রয়োজন পড়বে না আমাদের। অমিত্রা খাত যদি উপাধি বলা হয়, তার সঠিক উত্তর হবে আমাদের হচ্ছে বিন্দুসার। বিন্দুসার আমাদের কি নামে পরিচিত ছিল, তার উপাধি কি ছিল? অমিত্রা খাত, ঠিক আছে? এটা হবে এটা রাইট অ্যান্সার। এবং বিম্বিসার সম্পর্ক আমি তোমাদের আজকে যে প্রথম প্রশ্ন সেটা আমি তোমাদেরকে বলবো, যে বিম্বিসারের উপাধি কি ছিল? বিম্বিসারের উপাধি কি ছিল? আজকে যে প্রথম প্রশ্ন সেটা হলো আমাদের যে বিম্বিসারের উপাধি আমাদের কি ছিল, ঠিক আছে? তো তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না। নেক্সট প্রশ্নে এগিয়ে যাচ্ছি। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? এখানে যারা যারা রয়েছেন তাদের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যকে কে পরাজিত করেছিল? পুরু, আলেকজান্ডার, সেলুকাস না অন্তি? তো তোমাদের 32 নম্বর প্রশ্ন বলার আগে, মানে উত্তরটা দেবার আগে, এটা নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়। 326 BC বা বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টাব্দ তে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল। সেটা কি নামে পরিচিত ছিল? সেটা ছিল আমাদের হিদস্পিদের যুদ্ধ। এবং এটা কোন নদীর তীরে হয়েছিল সেটাও তোমাদের পরীক্ষায় আছে, সেটা হলো আমাদের ঝিলাম নদীর তীরে। সেটা হয়েছিল আমাদের হচ্ছে ঝিলাম নদীর তীরে। এবং 323 খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার ভারত ছেড়ে তিনি চলে যেতে লাগছিলেন, তখন ব্যাবিলনে তার কিন্তু মৃত্যু হয়। তো এই হিদাসপিদের যুদ্ধ কত সালে হয়েছিল, কার কার মধ্যে হয়েছিল, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নে যে রাইট অ্যান্সার হলো সেটা হলো আমাদের হলো সেলুকাস।
যে চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন, তো তিনি সেলুকাসকে পরাজিত করেছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি রয়েছে, ভারতের সর্বাপেক্ষা প্রসিদ্ধ ইন্দো গ্রিক শাসক কে ছিল? আচ্ছা, এই ইন্দো গ্রিক শাসক কে ছিল, অপশনগুলো দেখে নাও আগে। দিমিত্রিয়াস, প্রথম অ্যান্টোকিয়াস, মিন্দা। এদের এই যে প্রশ্নটা রয়েছে, প্রশ্নটার থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা আছে। যদি বলা হয় ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা, ভারতে প্রথম স্বর্ণ মুদ্রার প্রচলন কারা বা কে করেছিলেন? এটা রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে ইন্দো গ্রিক। ইন্দো গ্রিকরা কিন্তু ভারতবর্ষে সর্বপ্রথম কিন্তু স্বর্ণ মুদ্রার প্রচলন করেছিলেন। ঠিক আছে, তো এই প্রশ্নটা পরীক্ষা খুবই এসে থাকে, এবং এই যে 33 নম্বর আমাদের যে প্রশ্নটা রয়েছে, 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো আমাদের হচ্ছে মিনান্দার। আমাদের বেলায় ভারতের প্রসিদ্ধ কোন ইন্দো গ্রিক শাসক ছিলেন, সেটা হলো আমাদের হলো মিনান্দার। নেক্সট কোশ্চিন, শকাব্দ প্রচলন কে করেছিলেন? ভূমক, নহপান, রুদ্রদমন না কনিষ্ক? তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি, শকাব্দ কত সালে হয়েছিল সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 78 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 78 খ্রিস্টপূর্বাব্দে আমাদের শকাব্দের প্রচলন হয়। ঠিক আছে, এই 78 খ্রিস্টপূর্বাব্দে আমাদের শকাব্দের প্রচলন কে করেছিল? সেটা করেছিল কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক। অর্থাৎ অপশন ডি হবে তোমার এখানকার হলো রাইট অ্যান্সার। তাহলে এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টস, তোমরা যারা পুরনো স্টুডেন্ট আছো তারা প্রত্যেকেই জানো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শকাব্দের প্রচলন কে করেছিল? তো সেটা করেছিল আমাদের হচ্ছে কনিষ্ক। অপশন ডি হলো আমার হ্যান্ডকার হবে হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন গুলোতে আমরা এগিয়ে যাবো। 35 নম্বর প্রশ্ন থেকে কি রয়েছে আমরা একটা নজরে দেখে নেব। আমাদের এখানে কি বলেছে, 35 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত কার দ্বারা রচিত হয়েছিল? অর্থাৎ বুদ্ধচরিত কার লেখা? তো আমাদের অপশন কি রয়েছে, নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র না বিশাখ দত্ত? চারটা অপশনই কিন্তু স্টুডেন্টস পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চারটা অপশনই ভীষণই গুরুত্বপূর্ণ। যেমন বিশাখ দত্ত রচিত মুদ্রা রাক্ষস এই গ্রন্থটা কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে, এবং এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের যে বইগুলো রয়েছে, কেপি কনস্টেবল বলো, কেপি কনস্টেবলের মক টেস্টের বই, বা ডাব্লিউপি কনস্টেবলের মক টেস্টের বই, বা আমাদের যে সাবজেক্ট ওয়াইজ যে বইগুলো রয়েছে, সেই সমস্ত সাবজেক্ট ওয়াইজ বইগুলোতে পেয়ে যাবে, এবং ওই বইগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যদি মনে করো যে এর থেকেও বেটার প্রিপারেশন আমরা গ্রিপ করব, কোনো চিন্তা ভাবনা না করে 7384198320 এটা আমাদের অফিসিয়াল নাম্বার, স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারের নাম্বার। তোমরা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করো, আবাসিক অনাবাসিক দুটোই প্রিপারেশনের মধ্যে দিয়ে আপকামিং তোমাদের যে সকল পুলিশের প্রিপারেশন হোক, রেলওয়েজের প্রিপারেশন হোক, পিএসসির প্রিপারেশন হোক, এসএসসির প্রিপারেশন হোক, বা জিএনএম প্রিপারেশন হোক, সেন্ট্রাল স্টেট লেভেলের এভরিথিং প্রিপারেশন কিন্তু আমরা এখানে কন্ডাক্ট করিয়ে থাকি, এবং সেখানে আমি নিজেও পড়িয়ে থাকি। আরো গুণমান অনেক গুণগত আমাদের শিক্ষকরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু আমাদেরকে তৈরি করে দেওয়ার গ্যারেন্টি। এবং আমার প্রত্যেকটা কোর্সে আমাদের অ্যাডমিশনের সময় বলা থাকে 70%-এর উপরে কমন দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে, এটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো। তো এখানে কি আলোচনা ছিল, মুদ্রা রাক্ষস, এটা কিন্তু বিশাখ দত্তর রচিত, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের এখানে বুদ্ধচরিত যদি বলা হয়, বুদ্ধচরিত কে রচনা করেছিল? সেটা করেছিল আমাদের হচ্ছে অশ্বঘোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চিন, যে বুদ্ধচরিতের রচয়িতার নাম কি? সেটা হলো আমাদের হচ্ছে অশ্বঘোষ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা লাভ করেছিল? শুঙ্গ যুগে, সাতবাহন যুগে, শক যুগে না কুষাণ যুগে? দেখো, আমাদের যদি গান্ধার বলে না, মানে এটার থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন গান্ধারটা, যে গান্ধার শিল্প কোন যুগে বা কার আমলে বিকশিত হয়েছিল? সেটা কিন্তু হয়েছিল আমাদের কুষাণ যুগে। আর স্পেসিফিক্যালি যদি বলা হয় তাহলে বলা হবে কনিষ্কের আমলে। ঠিক আছে, গান্ধারের মধ্যে না আমরা বৌদ্ধদের একটা এসেন্স সবসময় আমরা দেখতে পাই। ঠিক আছে, গান্ধার শিল্পে। যাই হোক, তো আমাদের যদি মথুরা শিল্পকলা সম্পর্কে বলা হয়, তাহলে মথুরা শিল্পকলা সম্পর্কে যদি বলা হয় যে এই শিল্পকলাটা কোন সময় জনপ্রিয়তা সব থেকে বেশি প্রসিদ্ধ হয়েছিল, এটারও কিন্তু রাইট অ্যান্সার আমাদের হবে হচ্ছে কুষাণ। তো গান্ধার শিল্পের থেকেও আমাদের মথুরা শিল্পের থেকেও পরীক্ষায় বেশি এসে থাকে আমাদের গান্ধার শিল্প। আমি দুটোই আলোচনা করে দিলাম,
মথুরা শিল্পটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যেটা কুষাণ যুগে সবচেয়ে বেশি বিকশিত হয়। এবারেও আমাদের পুষ্যবতী শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা, সাতবাহন বংশের যদি প্রতিষ্ঠাতা বলা হয় তার নাম হচ্ছে আমাদের শিমুখ এবং গৌতমী পুত্র সাতকর্ণী, যে ছিলেন সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা। ঠিক আছে, তো এই সকল প্রশ্নগুলো আমাদের আরো এসে থাকে, যেমন সাতবাহন বংশের সম্পর্কে আমরা কোন শিলালেখ থেকে জানতে পারি, তো সেটা হলো আমাদের হচ্ছে নাসিক প্রশস্তি থেকে আমরা জানতে পারি, যেটাও কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই সকল বিষয়গুলো না তোমরা খাতা কলম নিয়ে বসে পড়বে, পয়েন্ট আউট করো, পয়েন্ট আউট করলে এগুলো কিন্তু অটোমেটিক্যালি তোমাদের কাছে আরো বেশি মানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো। 37 নম্বর প্রশ্ন আমাদের কি রয়েছে, তোমাদের একইভাবে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, কি বলেছে, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে আর্যভট্ট, বরাহমিহির, অমর সিংহ না ব্রহ্মগুপ্ত? তো আমাদের বৃহৎ সংহিতা যে গ্রন্থটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করার আগে আমরা অবশ্যই দু একটা বিষয়ের উপর একটু আলোকপাত করব। যেমন এখানে আলোচনার তো না, এখানে আলোচনার ব্রহ্মগুপ্ত, অমর সিংহ, আর্যভট্ট শুনে হয়েছিল এইটুকু, এখানে আর বেশি কিছু আমি ডিরেক্টলি অ্যান্সারে যাচ্ছি স্টুডেন্টস। তো বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতা হচ্ছে বরাহমিহির, এটা মাথায় রাখবে তাহলেই হবে। বাকি যদি আর্যভট্ট বলো, অমর সিংহ বলো, ব্রহ্মগুপ্ত বলো, তোমাদের পরীক্ষার জন্য স্টুডেন্টস কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, তো এটা খালি আমাকে উত্তরটা মনে রাখতে হবে, তাহলেই হবে। এই সকল যে ক্লাসগুলো হচ্ছে লিঙ্ক তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে, পেজেও পেয়ে যাবে। ঠিক আছে, আর এর আমরা প্লে লিস্টটাও তৈরি করে দেবো, কোনো সমস্যার ব্যাপার নেই। একদম স্পেসিফিক 700-র উপরে কোশ্চেন আমাদের রয়েছে, একদম পরীক্ষাকে মাথায় টার্গেট করে। তো স্পেসিফিক লিঙ্কটা আমি তোমাদেরকে আজকে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা অবশ্যই ভিডিও শেষে সেই লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিল? এই ধরনের কোশ্চেন গুলো স্টুডেন্টস আমাদের সবসময় নিত্যদিন কিন্তু পেজে সবসময় দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, নিত্যদিন সবসময় আমাদের কিন্তু পেজে দেওয়া হয়ে থাকে। তো ওই জন্য আমাদের কিন্তু পেজটাকে ফলো করতে ভুলবে না, আমাদের পেজটাতে সবসময় চোখ কান খোলা রাখবে, পেজে কিন্তু এগুলো আমাদের দেওয়া হয়। তো আমাদের হুন আক্রমণ কে প্রতিহত করেছিল? কুমারগুপ্ত। ঠিক আছে, এই কুমারগুপ্ত কে ছিল? নালন্দা বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, যে নালন্দা বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাতা ছিল আমাদের হচ্ছে কুমারগুপ্ত। ক্লিয়ার? স্কন্দগুপ্ত, স্কন্দগুপ্তকে কি বলা হয়ে থাকে আমাদের? ভারতের রক্ষাকারী। কেন বলা হয় ভারতের রক্ষাকারী? কেননা এই স্কন্দগুপ্ত হুন আক্রমণকে প্রতিহত করেছিল। যদি ওই সময় হুন আক্রমণ ভারতে, তাহলে ভারতের কিন্তু একদম শেষ করে দিত। ঠিক আছে, তো এই কারণেই তাকে ভারতের রক্ষাকারী বলা হয়। এবং এখানে এই প্রশ্নটাই রয়েছে যে কোন গুপ্ত শাসক একে প্রতিহত করেছিল, তো অপশন সি হবে রাইট অ্যান্সার। দ্বিতীয় চন্দ্রগুপ্ত অন্যতম শ্রেষ্ঠ রাজার মধ্যেই পড়ে আমাদের গুপ্ত বংশের, কিন্তু যদি বলা হয় শ্রেষ্ঠ রাজাকে, তাহলে যে হচ্ছে আমাদের যাকে বলা হয় ভিনসেন্ট স্মিথ, যাকে বলেছিল ভারতের নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। তা সে হলো আমাদের হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। এবারেও তিনি অশ্বমেধ যজ্ঞ শুরু করেছিলেন আমাদের এই সমুদ্রগুপ্তই। অশ্বমেধ কবিরাজ বলেও তিনি পরিচিত ছিলেন। তো বিভিন্ন নামে কিন্তু তিনি বিখ্যাত ছিলেন। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো। আমাদের কত নম্বর প্রশ্ন রয়েছে আমাদের? আচ্ছা, 38 নম্বর প্রশ্ন আমাদের হয়ে গেল। এবার আমরা আসবো হচ্ছে 39 নম্বর প্রশ্নে। ক্লিয়ার? উত্তরগুলো স্টুডেন্টস কিন্তু পরপর দেওয়ার দিতে থাকো, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদেরও পরীক্ষার জন্য খুবই মানে এগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। এই ধরনের আলোচনা আমাদের মানে একাডেমিতে যখন আমরা জয়েন করবে তখন দেখবে এই ধরনের আলোচনাগুলো না তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে। মানে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার তোমাদের কিন্তু শুধুমাত্র যে সবকিছু মুখস্থ গেলাবে তা নয়, তোমাদের কিন্তু সঠিক গাইডেন্স দিয়ে দেবে যে কোনগুলো পড়লে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা কোনগুলো তোমরা ইজিলি ছাড়তে পারবে। এই জায়গাটা খুবই মানে ভাইটাল, এগুলো জানা দরকার। ঠিক আছে, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো সঠিক গাইডেন্সের জন্য। তোমাদের নাম্বার সবসময় দেওয়াই রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে। দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের নীতি কি ছিল? যুদ্ধ জয়, দিগ্বিজয়, ধর্মজয়, না এগুলির কোনোটাই নয়। উত্তর ভারতে সমুদ্রগুপ্ত খুব খুব মানে ইজিলি উত্তর ভারতকে তিনি কিন্তু জয়লাভ করে ফেলেছিলেন। কিন্তু যখন তিনি দক্ষিণ ভারতে পৌঁছান তখন কিন্তু সেই নীতি তার কিন্তু খুব একটা কাজে লাগেনি।
তখন তিনি যুদ্ধ জয় এই পন্থাকে রিজেক্ট করে তিনি ধর্ম জয় এই পন্থাকে তিনি কিন্তু লাগু করেছিলেন। তো ধর্ম বিজয় আমাদের হচ্ছে দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্তের মেন নীতি ছিল, যেটা হচ্ছে আমাদের এখানকার সঠিক উত্তর। দেখো স্টুডেন্টস একটু গন্ডগোল হয়ে আছে, দেখো সিটা বি এর জায়গায় আছে, বিটা সি এর জায়গায় আছে, একটু ওই জন্য তোমাদের যখন এটা পিডিএফটা তোমরা পেয়ে যাবে এখানে একটু লক্ষ্য রাখবে, অ্যান্সার বি হবে আর ধর্ম বিজয় হবে, এটা কিন্তু রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কার উপাধি ছিল বিক্রমাদিত্য? অলরেডি কিন্তু আমরা এটা একটু আগে ডিসকাশনে আনলাম, একটু আগে ডিসকাশন করে দিয়েছিলাম। তো প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত যাকে ভারতের রক্ষাকারী বলা হয়, নাকি দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো এর রাইট অ্যান্সার কি হবে আমাদের? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আচ্ছা এখানে একটা জিনিস গুপ্ত নিয়ে যখন আলোচনা হচ্ছেই, তখন একটা জিনিস তোমাদেরকে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম কি? তো গুপ্ত বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে আমাদের শ্রীগুপ্ত, এটাও তোমরা কিন্তু পয়েন্ট আউট করতে ভুলবে না। শ্রীগুপ্ত হলো আমাদের হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। আমাদের 41 নম্বর প্রশ্ন কি রয়েছে এক নজরে দেখে নাও। বলেছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? আচ্ছা স্টুডেন্টস একটা কথা মাথায় রাখবে, যে কোনো যে প্রশস্তি বা লেখ যেগুলো রচনা হয় সেগুলো জেনারেলি না যাদের সভাকবি থাকে তারাই হয়ে থাকে। তো এখানে যদি বের করে নিতে পারো তোমরা যে সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল, তাহলে সেটা হবে রাইট অ্যান্সার। তো কলহন, বিহল্লন, বানভট্ট না হরিসেন? ঠিক আছে, আচ্ছা এবার আমাদের সমুদ্রগুপ্তের যে এলাহাবাদ প্রশস্তি সেটা আমাদের দেখো বানভট্ট, সেখানে বানভট্ট রচনা নয়, বানভট্ট সমুদ্রগুপ্তেরই সহকবি ছিল। আচ্ছা এক এক করে আসি। আচ্ছা কলহন আমাদের আমরা কি হিসেবে কলহনকে চিনি, বিহল্লনকে আমরা কি হিসেবে চিনি, বানভট্টকে কি ভেবে চিনি, এবং আমাদের হরিসেনকে কি ভেবে চিনি? এই চারটা বিষয়, এখানে চারটা নামই কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন কলহনের যে রচনা, মানে কলহন কোন গ্রন্থটার জন্য ফেমাস, সেটা হলো আমাদের হচ্ছে রাজতরঙ্গিনী। এটা হলো আমাদের হচ্ছে রাজতরঙ্গিনী। ক্লিয়ার? রাজতরঙ্গিনী গ্রন্থের জন্য। তো রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে সেটা আমাদের হচ্ছে কলহন, মৌর্য বংশ থেকে তিনি বিলং করতেন। আচ্ছা বিহল্লন সম্পর্কে আমরা একটু আগেই বললাম, তোমরা নোট ডাউন আশা করে নিয়েছো। বিক্রমাদেব চরিত, ঠিক আছে, এটা হলো বিক্রমাদেব চরিত। আচ্ছা বানভট্ট কার সভাকবি ছিল? হর্ষবর্ধনের। হর্ষবর্ধনের সভাকবি ছিল হচ্ছে আমাদের বানভট্ট। এই হর্ষবর্ধনের যে জীবনী ছিল তার নাম ছিল হচ্ছে হর্ষচরিত, সরি হর্ষচরিত। আরেকটা গ্রন্থ ছিল তার নাম হচ্ছে কাদম্বরী, এটা বিয়ে না, ওর জীবনী না, এটা একটা লেখা আর কি। হর্ষচরিত হচ্ছে হর্ষবর্ধনের জীবনী ছিল, আর কাদম্বরী ছিল আরেকটা রচনা। এই দুটো গ্রন্থকে রচনা করেছিল হচ্ছে বানভট্ট। আর সমুদ্রগুপ্তের যদি এলাহাবাদ প্রশস্তি, এই সমুদ্রগুপ্তের সহকবি ছিল হচ্ছে হরিসেন, না হরিসেন হবে, হরিসেন। এই হরিসেন লিখেছিল আমাদের হচ্ছে এলাহাবাদ প্রশস্তি। সো অপশন ডি হবে আমার হ্যান্ডকার হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট কোশ্চেনে কি বলেছে? গুপ্ত বংশের লিচ্ছবি দৈহিত্রীর নামে কে পরিচিত? ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে অপশনস কি কি রয়েছে? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত? স্কন্দগুপ্ত আমরা কেবলই জেনে নিলাম। স্কন্দগুপ্ত কি বলা হয়? ভারতের রক্ষাকারী বলা হতো। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সেটা হলো সমুদ্রগুপ্তকে। এইবার লিচ্ছবি দৈহিত্রী কাকে বলা হয়? যেই ভদ্রলোককে আমরা ভারতের নেপোলিয়ন বলে জানি, যেই ভদ্রলোককে আমরা কবিরাজ বলে জানি, সেই ভদ্রলোককে কিন্তু আমরা লিচ্ছবি দৈহিত্রী বলেও চিনব। অর্থাৎ অপশন এ হবে আমার এখানকার সঠিক উত্তর। কুমারগুপ্ত থেকে ওই একটাই প্রশ্ন আসে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নাম কি? সেখানে আমার হবে হচ্ছে কুমারগুপ্ত। ঠিক আছে, আর স্কন্দগুপ্ত কেবলই বললাম ভারতের রক্ষাকারী, কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের ইতিহাসে কোন যুগের লোক ছিলেন আর্যভট্ট এবং বরাহমিহির? মানে এই দুই ভদ্রলোক আমাদের কোন যুগের বিজ্ঞানী? যেটা প্রিভিয়াস ইয়ারে এসছে আমাদের, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের। মৌর্য যুগ, তোমাদের গুপ্ত যুগ, পাল যুগ না ভারতের সুলতানি? তো আমাদের 43 নম্বর প্রশ্নটা রয়েছে, সঠিক উত্তর হচ্ছে মেনলি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলটাই খুব বেশি ভ্যারি করে, এই দুজনের সাথে রিলেটেড। যেটা রাইট অ্যান্সার হবে আমাদের হচ্ছে গুপ্ত যুগ। গুপ্ত যুগে আর্যভট্ট এবং বরাহমিহির দুজনেই কিন্তু এই গণিতজ্ঞ যে ছিলেন, বিখ্যাত গণিতজ্ঞ, এই দুজন কিন্তু ছিলেন। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি আমরা কেবলই আলোচনা করলাম। প্রথম চন্দ্রগুপ্ত, শ্রীগুপ্ত, সমুদ্রগুপ্ত নাকি স্কন্দগুপ্ত? তোমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, শ্রীগুপ্ত। তিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ওকে, নেক্সট কোশ্চেনে এগিয়ে আছি। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে।
কোন সম্রাট ভারতের নেপোলিয়ান নামে খ্যাত? আমরা অলরেডি এটা না 1000বার ডিসকাস করে দিলাম, তাই না? আমরা অলরেডি এটা আমরা 1000বার মানে এতক্ষণে ডিসকাস করে নিয়েছি যে ভারতের নেপোলিয়ান নামে মানে বিখ্যাত কে ছিলেন। তো আমাদের এখানে অপশনস গুলো আরেকবার দেখে নেবো। এখানে অপশনস গুলো কি রয়েছে এটার উত্তর এখন তোমরাই দেবে। অশোক, কনিষ্ক, সমুদ্রগুপ্ত না দ্বিতীয় চন্দ্রগুপ্ত? তো ভারতের যদি নেপোলিয়ান বলা হয় বা কবিরাজ বলা হয় বা লিচ্ছবি দৈত্যী বলা হয় সেটা হলো আমাদের সমুদ্রগুপ্ত। কনিষ্ক কুষাণ বংশের রাজা, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা অশোক, দ্বিতীয় চন্দ্রগুপ্ত অন্যতম শ্রেষ্ঠ রাজা হচ্ছে আমাদের গুপ্ত বংশের। সমুদ্রগুপ্তের সহকবি কে ছিল কেবলই আলোচনা করলাম। অশ্বঘোষ, নাগার্জুন, আর্যনা, হরিসেন। আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে হরিসেন, এটাও আমরা কেবলই আলোচনা করে নিয়েছি। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেছিলেন? বুদ্ধগয়া, শ্রাবন্তী, সারনাথ না বৈশালী? এই চারটা জায়গায় গৌতম বুদ্ধের সঙ্গে ভেরি ভেরি রিলেটেড, ভেরি ভেরি রিলেটেড, ঠিক আছে? তো আমাদের মাথায় রাখতে হবে যে এই সকল প্রশ্নগুলোর জন্য অবশ্যই স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার থেকে যে সকল মেটেরিয়ালস গুলো প্রোভাইড করা হয় সেই সকল মেটেরিয়ালসে কিন্তু সবসময়ের জন্য ইনবিল্ড করা থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু সবসময়, এবং অবশ্যই আমাদের কোচিং এর যোগাযোগের জন্য আমাদের সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করবে 7384198320। এখানে যোগাযোগ করে তোমার যে বইগুলো আমাদের রয়েছে, যে আমাদের হিস্ট্রি বইটাও এর মধ্যে বেরিয়ে যাবে স্টুডেন্টস, আমাদের অলরেডি ইংলিশ বই বেরিয়ে গেছে, তোমরা হয়তো আগামী সোমবার থেকে তোমরা পেয়ে যাবে। ফ্লিপকার্ট, অ্যামাজন, মেশো যেখান থেকে খুশি পেয়ে যাবে। ভূগোল বই আমাদের বেরিয়ে গেছে, সেখানেও সবকিছু তোমরা পেয়ে যাবে। আমাদের অন্যান্য যে সকল বইগুলো, যে ম্যাথের বই আমাদের বেরিয়ে গেছে, তো এই বইগুলোতে এগুলো সবকিছু দেওয়ার জন্য খুব কনসেপ্ট গুলো কিভাবে ক্লিয়ার রয়েছে সেগুলো তোমাদেরকে অবশ্যই আমরা কিন্তু দেখিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, তো আমাদের এখানে বৌদ্ধগয়া আমাদের রয়েছে, আমাদের এখানে রয়েছে শ্রাবন্তী, আমাদের এখানে রয়েছে সারনাথ এবং আমাদের এখানে রয়েছে বৈশালী। তো চারটা বিষয় নিয়ে আমরা একটু ছোট্ট করে আলোকপাত করে নেব। বৈশালী হলো এমন এক স্থান যেখানে গৌতম বুদ্ধ নিজে দিব্য জ্ঞান লাভ করেছিল, মানে এনলাইটমেন্ট নিজে যেটা হয়েছিলেন সেটা হয়েছিলেন বৈশালী। এবারেও আমরা জানি চারটা আমাদের বৌদ্ধ সম্মেলন হয়েছিল, এর মধ্যে যে দ্বিতীয় বা সেকেন্ড বৌদ্ধ সম্মেলনটা হয়েছিল কালাশকের আমলে, সেটা হয়েছিল আমাদের হচ্ছে বৈশালীতে। আচ্ছা, শ্রাবন্তী যদি বলো বা আমাদের হচ্ছে বুধগয়া বলো, এই দুটো ইম্পর্টেন্ট। তার আগে বলে রাখি, যদি এই যে প্রশ্নটা রয়েছিল যে কোথায় তিনি প্রথম তার বাণী প্রচার করেছিলেন, সেটা কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের হচ্ছে সারনাথ। এই সারনাথে কিন্তু তিনি তার প্রথম মানে বাণী প্রচার করেছিলেন, এবং তার সাথে তিনি কিন্তু 5 জনকে তিনি তার মানে শিষ্য হিসেবে নিযুক্ত করেছিলেন, তাদেরকে বা মানে জ্ঞান দিয়েছিলেন 5 জনকে, তাদেরকে বলা হচ্ছে পঞ্চভিক্ষু। আই রিপিট, তাদেরকে আমরা কি বলে জানবো? আমরা তাদেরকে জানবো হচ্ছে পঞ্চভিক্ষু বলে। এই যে পঞ্চভিক্ষু ছিল, এই পঞ্চভিক্ষুর মধ্যে 5 জন যারা ছিলেন সেটা হলো কৌডিন্য, অশ্বজিৎ, বাষ্প, মহাজ্ঞান এবং ভদ্রী। এবং এখানে তিনি ধর্মচক্র প্রবর্তন করেছিলেন। তো আমাদের অত দরকার নেই, আমরা খালি জানবো তিনি যে প্রথম বাণী প্রচার করেছিলেন সেটা করেছিলেন আমাদের কোথায়? সারনাথে। পঞ্চভিক্ষু সেখানে তিনি স্থাপন করেছিলেন। আর প্রথম তিনি যে দিব্যজ্ঞান লাভ করেছিলেন সেটা করেছিলেন আমাদের বৈশালীতে। যেমন এখানে আরো কতগুলো নাম রয়েছে, যেমন আমরা পাবো এরপরে কুশীনগর। কুশীনগরে কিন্তু তিনি তার দেহ ত্যাগ করেছিলেন, ঠিক আছে, মানে তিনি মারা যান। এবং তিনি যে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটার নাম হচ্ছে লুম্বিনী। লুম্বিনীতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, তিনি যে বোধি বৃক্ষের নিচে যে মানে ধর্মটা জ্ঞান লাভ করেছিলেন, একটা পিপল গাছ বা অশ্বত্থ গাছের তলায়, সেই স্থানটাকে মানে তিনি যে গাছের তলায় করেছিলেন, বোধিবৃক্ষ ছিল সেই গাছটা, সেই থেকেই সেই স্থানটার নাম হয়ে যায় বুদ্ধগয়া বা বোধগয়া, ঠিক আছে? বুদ্ধগয়া বা বোধগয়া কিন্তু সেখান থেকেই তার নামটা হয়ে যায়। এবং তিনি যে মহাপরিনির্বাণ তার যা মানে হয়েছিল, ঠিক আছে, সেটা আমাদের হয়েছিল কুশীনগরে, এবং সেটা কিন্তু পাওয়া যাক। এটা শ্রাবন্তীটা অতটা বাবনগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমাদের জেনারেলি কুশীনগরী পরীক্ষা এসে থাকে। তিনি এখানে মোট কথা এক করে তোমাদের আবার যদি রিপিট করে দিই, এখানে যে রয়েছে বুদ্ধগয়া বা যে গাছের নিচে তিনি বৌদ্ধজ্ঞান লাভ করেছিলেন বা ধর্মজ্ঞান এনলাইটমেন্ট নিয়েছেন সেটা এটা। সারনাথে তিনি প্রথম ধর্মপ্রচার করেছিলেন, বৈশালীতে তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছে লুম্বিনীতে, ঠিক আছে? তো এগুলো প্রত্যেকটাই কিন্তু স্টুডেন্টস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ডিটেলস কিন্তু আমাদের বই যেগুলো পাবলিশ হবো মানে অলরেডি ছিল, আমরা নতুন করে আবার মডিফাইড করছি, যেগুলো বাই আমাদের শুধুমাত্র এতদিন অব্দি কোচিং এর স্টুডেন্টসদের জন্য অ্যাভেলেবেল ছিল। এখন তোমরা বাড়িতে বসেও সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে, এবং আমাদের এখানে আসলে সেই বেস্ট ফ্যাসিলিটিস অবশ্যই পাবে। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন?
তো আমাদের অপশনস কি রয়েছে? কৌটিল্য, নচিকেতা, চরক না জীবক। তো বুদ্ধের যদি সমসাময়িক যদি আমরা বলি তাহলে এখানকার রাইট আছে কৌটিল্য, মানে কিন্তু আমাদের হচ্ছে চাণক্যের কথা বলা হচ্ছে। কৌটিল্য মানে চাণক্য, যার আরেক নাম হচ্ছে আমাদের বিষ্ণুগুপ্ত। ঠিক আছে, নচিকেতা, চরক না জীবক। তো রাইট অ্যান্সার আমার হচ্ছে অপশন ডি, জীবক। জীবক হলো আমাদের এখানকার হবে হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, এদের মধ্যে কৌটিল্যটা তোমরা অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে যাবো। বৌদ্ধ ধর্ম মতে সকল দুঃখের কারণ কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টার্ম। তাদের মতে যে সকল দুঃখের কারণ সেটা হলো আমাদের হচ্ছে মায়া, কাম, তৃষা না ক্রোধ। আমাদের যত রকমের দুঃখ রয়েছে তার যে মেন কারণ সেটা হলো আমাদের হচ্ছে মানে আকাঙ্ক্ষা বা আশা। ঠিক আছে, কোনো কিছুর বসে মানে আশা করা, সেই জিনিসটা। তো এদের মধ্যে যে রাইট অ্যান্সারটা হবে সেটা হলো আমাদের হচ্ছে তৃষ্ণা। মানে এদের মধ্যে তৃষ্ণা যদি থাকে, মানে পার্থিব জগতের মধ্যে টান যদি থাকে, তাহলে সেটাই হবে সবচেয়ে বেশি দুঃখের কারণ। নেক্সট কোশ্চিন, এগুলোর মধ্যে কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ? সুক্ত পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক না দিব্যংশ? আমাদের তিনখানা পিটক রয়েছে, বৌদ্ধ সুক্ত পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। এখানকার একটা ইম্পর্টেন্ট কোশ্চিন আসে, খুব ইম্পর্টেন্ট, যে ত্রিপিটক, তাই না, তিনটা পিটক, এটা আমাদের বৌদ্ধদের হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ। এই যে পিটক, পিটক কথার অর্থ হচ্ছে আমাদের ঝুড়ি, এটা কিন্তু মাথায় রাখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিটক কথার অর্থ কি? পিটক কথার অর্থ হচ্ছে আমাদের ঝুড়ি। এগুলোর মধ্যে কুলপঞ্জি মানে আমাদের যে পঞ্জিলিপি, সেটা কোথায় আমরা উল্লেখ পেয়েছিলাম? তো আমাদের যে রাইট অ্যান্সার হবে সেটা হলো আমাদের হচ্ছে দিব্যংশে। তো রাইট অ্যান্সার হবে আমাদের দিব্যংশ, অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। আর বাকি তিনটা কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থেরই পার্ট এখানে আমাদের বলা রয়েছে। ঠিক আছে, তো অপশন ডি হবে এটা সঠিক উত্তর। কোন শাসক বুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিল? এটা 100% গ্যারান্টি বলছি, বছরের পরীক্ষাতে কোনো না কোনো পরীক্ষাতে আসবেই আসবে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বুদ্ধদেবেরও সময় ছিল, মহাবীরেরও সময় ছিল। তো আমাদের কোনটা হবে? বিম্বিসার, চন্দ্রগুপ্ত, প্রদ্যোৎ না অজাতশত্রু? তো আমাদের 51 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে হচ্ছে বিম্বিসার। বিম্বিসারের সময় বুদ্ধ এবং গৌতম মহাবীর জৈন, মানে আমাদের বৌদ্ধ ধর্মের প্রবর্তক এবং জৈন ধর্মের প্রবর্তক দুজনে কিন্তু বিম্বিসারের সমসাময়িক ছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, ভারতের টাকায় যে সিংহ মূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভারুতে, সাঁচিতে, বুদ্ধগয়া না সারনাথ? ঠিক আছে, তো ওকে সারনাথ। তো আমাদের 52 নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সঠিক উত্তর কি হবে? আমাদের এই যে এটা ছাপা হয়েছিল সেটা মানে অ্যাকচুয়ালি পাওয়া গেছিল কোথায়? সেটা পাওয়া গেছিল আমাদের হচ্ছে সারনাথে, যেখানে গৌতম বুদ্ধ প্রথম তার বাণী প্রচার করেছিল সেখানে। সাঁচির স্তূপ আমাদের অশোকের সাথে কিন্তু খুব ব্যাপকভাবে রিলেটেড। অশোকের যে স্তূপগুলো ছিল সেগুলো বেসিক্যালি আমাদের সাঁচিতেই পাওয়া গেছে। ওকে, নেক্সট কোশ্চেন, কতগুলো আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে এক জায়গাতে পেয়ে গেলাম। ঠিক আছে, পরবর্তী নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে আসবো। পরবর্তী আমাদের প্রশ্নটা কি রয়েছে? প্রধান ধর্মগ্রন্থ কোন ভাষায় লিখিত? আমাদের বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ সেটা আমাদের কোন ভাষায় লিখিত? প্রাকৃত, সংস্কৃত, পালি না অর্ধ বাংলাতে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা ভাষায় লেখা হতো, আরেক ভাষায় প্রচার করা হতো, মানে আমাদের বৌদ্ধ ধর্মগ্রন্থগুলো ছিল কি বলতো, একটা অদ্ভুত বিষয়, যেগুলো পালি ভাষায় লেখা ছিল। মানে আমরা যেমন বাঙালি, আমরা কি বাংলা ভাষাটাকে সবার আগে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, বাংলা ভাষায় আমরা যে কোনো জিনিসকে বুঝি ভালো। কিন্তু কিছু কিছু বই ইংলিশে লেখা থাকে, সেরকমই লেখা হতো সমস্তই পালি ভাষায়, কিন্তু প্রচার যদি বলা হয় যে প্রচার করা হতো কোন ভাষায়, তাহলে কিন্তু হবে প্রাকৃত ভাষা। প্রাকৃত ভাষায় কিন্তু সেগুলো প্রচার করা হতো, কিন্তু মূলত যদি সেগুলোকে বলা হয় যে কোন ভাষায় সেগুলো লেখা হতো, সেটা কিন্তু আমাদের লেখা হতো মেনলি পালি ভাষায়। ঠিক আছে, সর্বশেষ তীর্থঙ্করের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্শ্বনাথ, ইনি ছিলেন 23তম তীর্থঙ্কর। মোট ছিল আমাদের 24 জন তীর্থঙ্কর জৈন ধর্মে। পার্শ্বনাথ ছিল 23তম তীর্থঙ্কর। প্রথম যে তীর্থঙ্কর ছিল তার নাম কি? তার নাম হচ্ছে ঋষভ দেব। ঠিক আছে, এটা ভেরি ভেরি ঋষভ দেব, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমটা লাগবে, 23 নম্বরটা লাগবে, এবং লাস্ট কে ছিল মহাবীর জৈন, যিনি জৈন ধর্মের কিন্তু প্রবক্তা ছিলেন। জৈন ধর্মের প্রবর্তন করেছিলেন কে? মহাবীর জৈন। ওকে, নেক্সট কোশ্চিন, আমাদের 55 নম্বর কোশ্চিনটা কি রয়েছে দেখে নাও। বলেছে যে ত্রিপিটক লিখিত হয় কোন ভাষায়? অলরেডি এটা আমার একটা রিপিটেড কোশ্চিন হয়ে গেল, কারণ অলরেডি এটা আমি তোমাদেরকে বলেই দিলাম। সেটা আমাদের লেখা হয়েছিল কোন ভাষায়? লেখা হয়েছিল পালি ভাষায় লেখা হয়েছিল। ঠিক আছে, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? এটা তোমরা প্রত্যেকেই জানো, কেবলই আলোচনা করলাম। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম আমাদের কি? সেটা হবে আমাদের হচ্ছে ত্রিপিটক।
বৌদ্ধদের আর একটা বিষয় ছিল ধর্মের মধ্যে, সেটা ছিল অষ্টাঙ্গিক মার্গ, মানে 8টা নীতিকে ফলো করতে বলা হয়েছিল। যেমন হচ্ছে সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ পরিকল্পনা, সৎ বাক্য, এই সকল বিষয়গুলো অষ্টাঙ্গিক মার্গ। তো এগুলোকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়ে থাকে, সবগুলো জানার কোনো প্রয়োজন নেই, এটা আমাদের বলা হয়। পরবর্তী প্রশ্ন, চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে কত কার আমলে আসেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক বলে দিচ্ছি। হিউয়েন সাংকে মনে রাখবে, মনে রাখবে, তাহলে আমি যে মনে রাখতাম সেটা তোমাদের বলে দিলাম। তো হিউয়েন সাং কার আমলে ভারতে এসেছিলেন? সমুদ্রগুপ্ত, অশোক, হর্ষবর্ধন, কুলোতুঙ্গ। তো রাইট অ্যান্সার হবে হর্ষবর্ধন। হর্ষবর্ধনের সঙ্গে হিউয়েন সাং কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, এবং তার লেখা যে গদ্যটা তার সম্পর্কে আমরা জানতে পারি হর্ষবর্ধন, সেটা হলো সি ইউ কি, এই গ্রন্থ থেকে জানতে পারি। এবং হর্ষবর্ধন কিন্তু আমাদের শিলাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন, এবং আমাদের দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা বলা হয়ে থাকে। হর্ষবর্ধনকে বলা হয় দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা। তিনি দ্বিতীয় পুলকেশীর আমলের ছিলেন, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর আমলে ছিলেন। এবং ওই সময় চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী ওরা উত্তর ভারতকে জয় করলো, দক্ষিণ ভারতে যেতে পারেনি একমাত্র হর্ষবর্ধনের জন্য। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, খ্রিস্টীয় 8ম থেকে 10ম শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তি প্রতিদ্বন্দ্বিতা ছিল বা ত্রিশক্তি যুদ্ধ, সেটা কার কার মধ্যে হয়েছে? ঠিক আছে, কার কার মধ্যে সেটা হয়েছিল? তো আমাদের 58 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার আছে, সবাইকে অপশনস গুলো একবার দেখে নি। কি বলেছে? পাল, চোল, পল্লব, পাল প্রতিহার, রাষ্ট্রকূট, চোল প্রতিহার, রাষ্ট্রকূট, না পাল, চোল, পল্লব? তো রাইট অ্যান্সার হবে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট। পাল বংশ, প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ, এই 3 মিলে ত্রিশক্তি সংগ্রাম সেটা কিন্তু আমাদের চলতো। ওকে, লাস্ট আমাদের দুটো কোশ্চেন নিয়ে আমরা এখন আলোচনা করব, সেই দুটো কোশ্চেন নিয়ে আমাদের সামনে চলে এসেছে। আমাদের পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে? আইহোল প্রশস্তি কে রচনা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। আইহোল প্রশস্তি কে রচনা করে? কৌটিল্য, রবিকীর্তি, হরিসেন, নয়নিকা। আমি কেবলই বলে দিলাম কৌটিল্য সম্পর্কে। কৌটিল্য আমাদের কি রচনা করে? রাজতরঙ্গিনী, কৌটিল্য বা চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের তিনি মানে গুরুও বলতে পারো, তার মার্গদর্শক বলতে পারো, সবকিছু বলতে পারো। ঠিক আছে, তিনি রচনা করেছিলেন আমাদের হচ্ছে অর্থশাস্ত্র, কৌটিল্যের অর্থশাস্ত্র। ঠিক আছে, তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মার্গদর্শক ছিলেন। আইহোল প্রশস্তি করেছিল হচ্ছে আমাদের রবিকীর্তি। আইহোল প্রশস্তি থেকে আমরা মানে ওই সময়কালীন সমস্ত যে সাম্রাজ্য বিস্তার বা যাবতীয় যত কিছু রয়েছে সবকিছু সম্পর্কে জানতে পারি। হরিসেন ছিল সমুদ্রগুপ্তের সহকবি, আমি কেবলই বলে দিলাম। তার আমলে রচিতা যে এলাহাবাদ প্রশস্তি, হরিসেনের এলাহাবাদ প্রশস্তি, সেটা আমরা জানতে পারি হরিসেন থেকে। সমুদ্রগুপ্তের তিনি সহকবি ছিলেন। ঠিক আছে, ওকে, নয়নিকা সম্পর্কে খুব একটা দরকার নেই। লাস্ট প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সমতট, তাম্রলিপ্ত, কর্ণ, সুবর্ণ, লক্ষণাবধিতে। তো আমাদের লাস্ট যে প্রশ্নটা রয়েছে আমাদের 60 নম্বর প্রশ্ন, তো আমাদের রাইট অ্যান্সার আমাদের কি হবে? শশাঙ্কের রাজধানী ছিল আমাদের হচ্ছে কর্ণ সুবর্ণতে। ঠিক আছে, তোমাদের হচ্ছে লক্ষণ সেন, এটা আমার কেবলই সেন বংশের শেষ রাজা। সেন বংশের শেষ রাজা কে ছিল? আমাদের লক্ষণ সেন। লক্ষণ সেনের সহকবি কে ছিল? সেটা ছিল কি ছিল, রাজধানী কোথায় ছিল? সেটা ছিল আমাদের হচ্ছে লক্ষণাবধি। ঠিক আছে, তো এই সকল যে প্রশ্নগুলো রয়েছে, এই সকল প্রশ্নগুলো কিন্তু স্টুডেন্টস পরীক্ষার জন্য ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এগুলো আমি তোমাদের সামনে সম্পূর্ণ আলোচনা করে দিলাম। কালকে আবার পুনরায় একই সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি দুপুরে 1টার সময় আমাদের ম্যাথের ক্লাস আনার চেষ্টা করছি, সেটা খুব শীঘ্রই আবার শুরু হয়ে যাবে। আর বাকি জাকির স্যার যে ক্লাসগুলো করাচ্ছে, সেই ক্লাসগুলো যেভাবে করাচ্ছেন সেভাবে করে যাও। আর অবশ্যই আমাদের সমস্ত প্ল্যাটফর্মে আমাদের নজর রাখো, সঠিক প্রিপারেশন তোমাদের ইজিলি তৈরি করে দেওয়া যাবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, তোমরা নিশ্চিন্তে সেই প্রিপারেশন তৈরি করতে পারবে। তো যাই হোক স্টুডেন্টস, আজকের মতো এতটাই। কালকে আর পুনরায় তোমার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ।